এই যে একটা কথা, প্রতিটি জাতির জীবনে এমন একটি মুহূর্ত আসে, এটা গুরু দেলোয়ার হোসেনের লেখা দি আর্কিটেক্টস অফ টুমরো বইয়ের ভূমিকা থেকে নেওয়া। এই কথাটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। এটা আসলে এমন এক সময় কথা বলছে যখন একটা দেশকে তার নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতেই হয়। তো আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো গুরু দেলোয়ার হোসেনের লেখা বেশ আলোড়ন সৃষ্টিকারী একটা ইশতেহার, দ্য আর্কিটেক্টস অফ টুমরো। এখানে বাংলাদেশের জন্য একটা বৈপ্লবিক পরিবর্তনের রূপরেখা দেওয়া হয়েছে। তো কি কি আছে এই ইশতেহারে, চলুন একটু ঝালিয়ে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব লেখক ঠিক কোন সমস্যাগুলোকে তুলে ধরেছেন, তারপর সেই সমস্যাগুলোর সমাধানে তার প্রস্তাবগুলো কি কি, আর সবশেষে 2055 সালের বাংলাদেশের জন্য তার চূড়ান্ত ভিশনটা আসলে কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে মূল জায়গাটা থেকে। এই বইটা বলছে বাংলাদেশ এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ভবিষ্যতের পথটা ঠিক করে নেওয়াটা খুব জরুরি। লেখকের মতে এই সমস্যাগুলো কিন্তু ওপর না, বরং এগুলো একেবারে গভীরে শেকড় গেড়ে বসেছে। যেমন ধরুন, সিস্টেমের ভেতরেই দুর্নীতি, বহুদিনের পুরনো দারিদ্র্য, সামাজিক অবিচার আর ব্যাপক বৈষম্য, এই সবকিছু মিলিয়েই দেশের এগিয়ে যাওয়াটা আটকে আছে। তো এই যে এত সব সমস্যা, এর সমাধানটা কি? এখানেই লেখক একটা দর্শনের কথা বলছেন, যার নাম মুভিং ফরওয়ার্ড। আর এটাকে তিনি শুধু একটা পরিকল্পনা বলছেন না, বলছেন পুনর্যৌবনের জন্য বিপ্লব বা রেভলিউশন ফর রিজুভিনেশন, মানে পুরো জাতির জন্য একটা নতুন শুরু। দেখুন, এই যে আন্দোলন, এর একটা নিজস্ব লোগোও আছে, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। এটা মূলত ন্যায়বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি, এই তিনটে জিনিসের ওপর ভিত্তি করে বানানো। এটাই পুরো পরিকল্পনার প্রতীক। মানে সোজা কথায় বলতে গেলে এই ইশতেহারের মূল লক্ষ্যটাই হল একটা সম্পূর্ণ জাতীয় নবজাগরণ। আর লক্ষ্যটা কিন্তু বেশ বড়। জাপান বা সিঙ্গাপুরের মতো একটা স্থিতিশীল আর সমৃদ্ধ দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তোলা। আচ্ছা, এবার আসা যাক খুব গুরুত্বপূর্ণ একটা অংশে, দেশের শাসন আর বিচার ব্যবস্থা, যা কিনা যে কোনো রাষ্ট্রের ভিত্তি। লেখক এখানে বেশ কিছু বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। এখানে কিন্তু শাসন ব্যবস্থায় একটা বিশাল পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। মানে এখনকার সংসদীয় পদ্ধতির বদলে একটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার কথা বলা হচ্ছে। আর সেখানে সংসদ হবে দুই কক্ষের, একটা উচ্চকক্ষ আর একটা নিম্নকক্ষ। শুধু তাই না, আরও কিছু বেশ বড়সড় সংস্কারের প্রস্তাবও আছে। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন বা ডিএসএ বাতিল করে দেওয়া, যাতে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হয়। আবার ডিজিএফএ এর মতো সংস্থার সংস্কারের কথাও বলা হয়েছে। এগুলোর মাধ্যমে জবাবদিহিতা আর নাগরিক স্বাধীনতা বাড়বে বলেই লেখকের মত। আচ্ছা, রাজনৈতিক দিকটা তো গেল, কিন্তু যে কোনো বড় পরিবর্তনের পেছনে তো লাগে একটা শক্তিশালী অর্থনীতি, তাই না? আর এখানেই লেখক আমাদের ঠিক ততটাই উচ্চাভিলাষী একটা অর্থনৈতিক পরিকল্পনার কথা বলছেন। একবার সংখ্যাটার দিকে তাকান, 23,400 লক্ষ কোটি টাকা। ভাবা যায়? লেখকের মতে এই বিপুল পরিমাণ টাকা হয় দেশ থেকে পাচার হয়ে গেছে, না হয় খেলাপি ঋণ হিসেবে আটকে আছে। আর এই টাকাটা উদ্ধার করাই হল অর্থনৈতিক পরিকল্পনার একেবারে মূল ভিত্তি। কিন্তু প্রশ্ন হল, এত টাকা উদ্ধার হবে কিভাবে? এর জন্য একটা পরিষ্কার পথ দেখানো হয়েছে। যেমন একজন বিচারপতি আর একজন জেনারেলের নেতৃত্বে একটা স্পেশাল টাস্ক ফোর্স বানানো, বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার সাহায্য নেওয়া, আর দরকার হলে আন্তর্জাতিক আইনেরও সাহায্য নেওয়া। তো এই যে এত টাকা উদ্ধার হলো, সেটা যাবে কোথায়? পরিকল্পনাটা বেশ পরিষ্কার। এই টাকাটা আবার দেশেরই মূল খাতগুলোতে বিনিয়োগ করা হবে। যেমন ধরুন শিক্ষা, ছোট ও মাঝারি শিল্প, কৃষি, এগুলোতে, যাতে দেশের উন্নয়নটা তরতর করে এগিয়ে যায়। এর পাশাপাশি দেশের অর্থনীতিকে ঢেলে সাজানোর জন্য আরও কিছু দারুণ প্রস্তাব আছে। যেমন বাজেটের একটা বড় অংশ গবেষণা বা R&Dতে খরচ করা, নতুন উদ্যোক্তা তৈরি করা, আর গার্মেন্টস কর্মীদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করা। মানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক কল্যাণের দিকটাও এখানে ভালা হয়েছে। সব তো হলো, কিন্তু এই সব কিছু শেষটা কোথায়? মানে চূড়ান্ত লক্ষ্যটা কি? চলুন 2055 সালের সেই রূপকল্পটা দেখা যাক, যেখানে এই সব পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই ছবিটাতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? আজকের এই সংকটময় অবস্থা থেকে শুরু হয়ে পুনর্যৌবনের জন্য বিপ্লবের মধ্য দিয়ে যাত্রা, আর সবশেষে 2055 সালে একটা সমৃদ্ধ আর জ্ঞানভিত্তিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ। আর এই 30 বছরের যাত্রার শেষে অর্থনৈতিক লক্ষ্যটা শুনলে চমকে যেতে হয়। $10 ট্রিলিয়ন। মানে 2055 সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি হিসেবে দেখার একটা বিশাল স্বপ্ন। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়,
একটা দেশের ভবিষ্যৎ কি সত্যিই কোনো নির্দিষ্ট নকশা বা ব্লুপ্রিন্ট দিয়ে তৈরি করে ফেলা সম্ভব, নাকি এই পরিবর্তনটা আসলে সময়ের সাথে সাথে আরও স্বাভাবিকভাবে ধীরে ধীরে গড়ে ওঠে? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।